স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আপনি জামালপুর থেকে আসার সময় গাড়িতে বা রাস্তায় কোনো আজব জাতীয় ঘটনা ঘটেছে কি আপনার সাথে? কথাটা শুনে একটু চমকে গেল রিপন হায়দার। রাতের সেই লোমহর্ষক দৃশ্যের কথা মনে পড়ে গেল। নিমেষেই গা থেকে ঘাম ছুটে গেল। অফিসার, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। জি মানে স্যার, একটা ভুতুড়ে ঘটনা ঘটেছে। যেহেতু আমি ওখানে ছিলাম না, তাই কথা না পেছিয়ে খুলে বলুন পুরোটা। স্যার, আমি বাসে ওঠার কিছুক্ষণ পরই ঘুমিয়ে যাই। তবে মাঝে মধ্যে গাড়ি ঝাঁকুনিতে ঘুম ভেঙে একটু নড়ে চড়ে বসতাম। বাস ভর্তি মানুষ ছিল, কিন্তু স্যার কালিয়া কৈরের পর ঘুম ভাঙতেই দেখি বাসে একটাও যাত্রী নেই, শুধু আমি একাই যাত্রী ছিলাম। এটা তো গেল। তারপর আশুলিয়া পেরোতেই আবার জেগে উঠলাম। সামনে তাকিয়ে দেখি হেল্পার কন্ট্রাক্টর কেউ নেই, শুধু আমি আর ড্রাইভার। তৎক্ষণাৎ খেয়াল হলো আমার পাশের সারি সিটে কেউ একজন বসে আছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি একটা মানুষের মতোই দেহ, কিন্তু চোখ দুটো ভয়ঙ্কর গভীর। গাড়ির ভিতর লাল আলোতে তার নীল চোখগুলো যেন জ্বলজ্বল করছিল। চেহারা দেখা যাচ্ছিল না। মাস্ক পরা, লম্বা হুডি পরা, মাথা থেকে পা অবধি তার শরীরের কোনো অংশ দেখা যাচ্ছিল না, শুধু চোখ দুটো ছাড়া। এইটুকু বলতে বলতে রিপন হায়দারের গলা শুকিয়ে যায়। তীব্র সামনে থাকা পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। সে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি ঢকঢক করে খেয়ে নেয়। তীব্র শান্ত স্বরে বলল, তারপর বলুন। স্যার, তারপর একটু পরপর তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রচুর ভয় পাচ্ছিলাম। ভয়ে নড়াচড়ে বসবো বা চিৎকার করব, নাকি তার সাথেই কথা বলবো, কোনো কিছুই মাথায় আসছিল না। আমি না পারছিলাম তার চোখে থেকে নিজের চোখ সরাতে, না পারছিলাম তাকিয়ে থাকতে। তারপর গাড়িটা গায়ে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। তারপর ঘোরটাও কেটে গেল। ড্রাইভার বলল, ঢাকা এসে গেছি। ড্রাইভারের সাথে কথা শেষ হতেই পাশে তাকিয়ে দেখি সে মানুষ না জিন, সে আর আমার পাশে নাই। তীব্র পেপার ওয়েট হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে কিছু একটার ভাবনায় পড়ে গেল। আপনি এখন আসতে পারেন। আমার সব উত্তর আমি পেয়ে গেছি। দেওয়ানগঞ্জ ফিরে যেতে পারেন। ওকে স্যার, উঠি তাহলে। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন হায়দার রুমাল দিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে বেরিয়ে গেল। তীব্র গভীর ভাবনাতেই আছে। কিছুক্ষণ পর টিভি নিউজের দিকে চোখ গেল, যেখানে সাংবাদিকরা বলাবলি করছে কিলারকে ধরার জন্য কাকে কাকে দায়িত্ব দিয়েছে। এমনকি বারবার তীব্রের নাম উচ্চারিত হচ্ছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য যে ওসি রিপন হায়দারকে ডাকা হয়েছিল, সেটাও মিডিয়ার কাছে চলে গেছে। নিউজ দেখেই তীব্রের মেজাজ খারাপ হয়ে যায়। মাথায় পুরো রক্ত উঠে যাওয়ার উপক্রম। যেখানে ব্যাপারটা পুরো টিমের মাঝে সিক্রেট রাখার কড়া নির্দেশ দিয়েছে তীব্র, সেখানে টিম ছেড়ে পুরো মিডিয়ার কাছে নিউজ চলে গেছে। এখন পুরো দেশবাসী জেনে যাবে, এর মধ্যে থাকা কিলারও জেনে যাবে। টিমের সমস্ত অফিসারদের ডেকে পাঠানো হয়। তারা আসার আগেই কেবিনের গ্লাসে কর্নারে একজন অফিসার। তীব্রের পারমিশনে সে ভেতরে প্রবেশ করবে, তখন তীব্র বাইরের দিকে খেয়াল করে 3-4 দল সাংবাদিক ভিড় করে দাঁড়িয়ে আছে। বোঝার আর বাকি রইল না কিছু। মাথা সেই লেভেলের গরম হয়ে গেল। স্যার, সাংবাদিকরা কোনোভাবেই বাধা মানছে না, ভেতরে আসতে দিতে চায়নি আমরা, কিন্তু তারা নিউজ বানিয়ে যাচ্ছে মন মতো। এআইজি স্যার তাদের ভেতরে ঢোকার পারমিশন দেয়, আর ভেতরে এসেই তারা আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য ফোর্স করছে। স্যার, কি করব এখন? কিচ্ছু করতে হবে না, যা করার আমি করছি। তীব্র উঠে গিয়ে বাইরে গেল। সাংবাদিকরা ভিড় করতেই তীব্র বলে উঠল, আপনারা ভবনের বাইরে ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। লিফটে উঠে সোজা উপরের ফ্লোরে চলে গেল। স্যার, আসবো? তীব্র মোশাররফ রহমান স্যারের কেবিনের দরজায় নক করতেই মোশাররফ রহমান সাদরে তীব্রকে ভেতরে প্রবেশ করতে বলল। তীব্র ভেতরে ঢুকেই চেয়ার টেনে বসে পড়ল। রাগান্বিত লাগছে কেন তোমার? এনি প্রবলেম? মিডিয়ার লোকেদের কি আপনি ভেতরে ঢোকার পারমিশন দিয়েছেন? না দিয়ে কোথায় যাবে বলো? ভেতরে ঢুকতে না দিতে এরা তা নিউজ বানিয়ে দিচ্ছে। তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলল,
স্যার আপনাকে ডিআইজি বানিয়েছে কে বলুন তো? রঙিন মিডিয়ার সামান্য চাল ধরতে পারলেন না। সিন ক্রিয়েট করা, উল্টোপাল্টা নিউজ ক্রিয়েট করে সাধারণ মানুষের মস্তিষ্কগুলো নিত ওদের কাজ। আচ্ছা বাদ দিলাম, ভুল মানুষের হয়। এখন বলুন তো স্যার, আমাকে যে কাজটা আপনারা সিনিয়ররা দিয়েছেন সেটা কি শো অফ করার জন্য নাকি কাজের কাজ করার জন্য? অবশ্যই কাজের কাজ করার জন্য। তীব্র লম্বা গরম নিঃশ্বাস ছেড়ে অনেকটা চোখ গরম করে তাকিয়ে বলল, তাহলে স্যার আমাকে এটা বলুন, এই সিরিয়াল কিলারকে ধরার সিক্রেট অপারেশনটার যে মূল দায়িত্ব আমি রয়েছি, এটা মিটে কি করে জানলো? এই নিউজ তো এসপির বাইরে যাওয়ার বারণ ছিল, তাই না? এমনকি আমার টিমে যাদের যাদের সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে 8 থেকে 10 জন আমার প্ল্যানের 50% অংশই জানে। আর কি আজব, এই 50%ই মিডিয়া জানে। কার কাঁধে বন্দুক রেখে কার বুকে কয়টা গুলি চালাতে পারি সব কিছু মিডিয়া বলে বলে দেবে, আর সেটাই আমরা করব। যেটা আমি ভাবিনি সেটাও মিডিয়ার কাছে পৌঁছে গেছে। দেখো তীব্র, তোমার রাগ করা স্বাভাবিক, কিন্তু এটা মাথায় রেখো, যাদের নিয়ে তুমি দল গঠন করেছো তাদের মাঝে তুমি বয়সে অনেক ছোট হতে পারো, কিন্তু তোমার পজিশন সবার সিনিয়র। তুমি খুব ভালো করেই জানো তোমার জায়গাটা আমাদের মাঝে কতটা গুরুত্বপূর্ণ। আমরা সিনিয়ররা তোমার ছেলের মতো দেখি। সো তোমার কোনো ডিসিশন নিয়ে আমরা দ্বিমত করব না। দলের কেউ ভুল করেও তুমি তাদের যোগ্য শাসন ও শাস্তি দিতে পারো। কোনো প্রয়োজন নেই স্যার, আমি জানি প্রবলেমটা কোথায়। আমি যেহেতু আমার সিনিয়রদের পাত্তা দিই না, সেই সূত্র অনুযায়ী আমার জুনিয়ররাও আমাকে পাত্তা দেয় না। তাই আপনার সিনিয়ররা প্রয়োজনে আমার আইজি স্যার জাভেদ পাটোয়ারিকে দিয়ে আমার জুনিয়রদের বলেন যে মিডিয়ার কাছে যেই কপি পোস্ট করছে আর নেক্সট টাইম যেন এরকম না করে। ওয়েট, আমি ডেকে পাঠাচ্ছি বাকিদের। তীব্র মাথা চেপে বসে রইল। মোশাররফ হোসেন কয়েকজন অফিসারকে ডেকে পাঠালেন। ইরফান শেখ সহ বেশ কয়েকজন ভেতরে এলো। কথা প্রসঙ্গ উঠতেই সবাই না করে বসলো। কেউ মিডিয়াকে জানায়নি, কিন্তু তীব্রের সন্দেহ হচ্ছে ইরফান শেখকে। সেজন্যই নিজে কিছু না বলে সোজা ডিআইজি স্যারের কাছে এসে গেছে। তাই কৌশলে ইরফান শেখ বাদে বাকিদের বেরিয়ে যেতে বলল। ইরফান শেখ একটু টেনশনে পড়ে গেল। তীব্র ঘাড় ঘুরিয়ে ইরফান শেখের দিকে তাকিয়ে বলল, ইরফান স্যার, বস দেখেন, ওই যে রিংয়ের ভেতর দিয়া ফু দিলে ফটকা বাইর হয়, ওইগুলা কিনা দেন না। একটা ছোট 4 বছরের পিচ্ছে মিশানের কাছে আবদার করে বসে। ওর সাথে বাকিরাও ছিল, প্রায় 8-10 জনের গ্যাং ওদের, যারা পথ শিশু বা টোকাই নামে পরিচিত। লাল্লু, ইয়েস বস। এই 50 টাকা নে, রোডের ওই পাশে যাবি, ওই যে হলুদ সাইনবোর্ডওয়ালা দোকানটা, ওইখান থেকে 20 টাকার গুনা কিনবি আর 1 ডজন সানসিল্ক শ্যাম্পু। বাকি টাকা ফেরত দিবি আমাকে। ওকে, যাইতাছি বস। লাল্লু মিশানের কথা মতো টাকা নিয়ে গেল। মিশান এই পথ শিশুদের সাথে রোজ সময় কাটায়। ওর ডিপ্রেশন কমানোর এটাই বেস্ট ওষুধ। বাচ্চাগুলো মিশানের হেপ্পি ভক্ত। মিশানকে সবসময় বস বলে ডাকে, কারণ মিশানের কাছে হাত পাতলেই টাকা পায়। মিশান ওদের সব সময় প্রোটেক্ট করার চেষ্টা করে, ওদের সাথে খেলাধুলা করে, দুষ্টুমি করে, আবার সবাইকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়েও রাখে। লাল্লু এসে বাকি টাকা ফেরত দিতেই মিশান টাকা রেখে দিল। গুনা দিয়ে রিং বানিয়ে সবার হাতে হাতে দিল, আর একটা করে শ্যাম্পুর প্যাকেট। এইবার দেখ, ওই ব্যাটার থেকে তোদেরগুলো বেশি বড় হবে। বাচ্চাদের সাথে শ্যাম্পু দিয়ে বেলুনের মতো বানিয়ে উড়াচ্ছে। এমন সময় রাস্তা দিয়ে তীব্র যাচ্ছিল। ফুটপাতে মিশানকে দেখে গাড়ির ড্রাইভারকে গাড়ির বেগ কমাতে বলে। উইন্ডো দিয়ে হালকা মাথা বের করে মিশানকে ডাক দিল জোরে। হয়েছে আন্টি, মিশান ঘুরে তাকালো। আমার গাড়ির পেছন বরাবর তোর মামার গাড়ি দেখলাম। কথাটা শুনেই মিশানের চোখ বড় বড় হয়ে গেল। কোন দিক দিয়ে ছেড়ে কোন দিকে ছুটবে দিশে পাচ্ছে না। তীব্র তো কথাটা বলেই চলে গেছে। স্যার, আপনার সাথে মেয়েটার কি পূর্ব শত্রুতা আছে? কেন? এই যে সব সময় ওকে দৌড়ের উপর রাখেন, মাঝে মাঝে পায়ে পা লাগিয়ে ঝগড়াও করেন। কখনো আপনাকে কোনো মেয়ের সাথে অফিসিয়াল কথাবার্তা ছাড়া আর কিছু বলতে দেখি না, কিন্তু একমাত্র এই মেয়ের সাথে আপনি সবসময় আনঅফিসিয়ালি কথা বলেন, ঝগড়া করেন, ওকে রাগান, ভয় দেখান। মানুষ মজা পাগলের সাথে নেবে, তাই না? সুস্থ মানুষের সাথে তো আর এরকম করা যাবে না। তারপর এই টাইপের মানুষকে দৌড় করাতে আমি অনেক আনন্দ পাই। জীবনে পৈশাচিক আনন্দেরও প্রয়োজন আছে। ওকে আসলেই পাগল? কি জানি, চাল চলনে তো আমার তাই মনে হয়।
মাথা স্ক্রু ঢিলা আছে, এটা শিওর। কিভাবে চেনেন ওকে? এই যে তুমি যেভাবে চেনো, আমিও সেভাবেই চিনি। যদিও তুমি এসেছো 3 মাস, তবু নতুনই দলে যাই, তাই ওর ব্যাপারে তেমন একটা জানো না। আর কয়টা দিন থাকলে নিশ্চয়ই জানবে। ড্রাইভার আব্দুর রহমান হাসতে হাসতে বলল, আমিও স্যারের সাথে একমত। স্যারের নিয়ে চলাফেরা করার পথে এই মেয়ের সাথে এতবার দেখা হয়েছে যে মনে হয় এই মেয়ের সাথে সেই জন্মের পর থেকেই চিনি। রিফাত কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কতটুকু চেনো তাও? মেয়েটা সেনাবাহিনীতে ছিল আগে, এখন চাকরি ছাইড়া দিয়েছে মাথার সমস্যার কারণে। মেয়েটার নাম মামা কর্নেল। বাবা মা নাই, মনয় মামা বাড়িতেই বড় হয়েছে। পাগলের মতো রাস্তা দিয়ে ঘোরাফেরা, রাতে মদ খাওয়া, এইসবই তার জীবন। তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলল, মোরাল অফ দ্য স্টোরি কি বুঝলে রেফাত? কি স্যার? সরকারি চাকরি সবার জন্য না। ম্যাক্সিমাম মানুষ চাকরি শেষে পাগল হয়, আর কিছু মানুষ অকালে ঝরে যাওয়া পাতার মতো মাঝপথে নিতে পড়ে, আর না হয় এরকম উন্মাদ হয়। বাই এনি চান্স মামা যদি বাড়ি ফিরে এখন দুপুরে খাবারের ডাইনিং টেবিলে মিশানকে উপস্থিত না দেখলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। যেহেতু মিশানের এখন কোনো কাজ নেই, তাই অসময়ে বাইরে থাকা নিষেধ। এরকম মাঝ দুপুরে তো বাইরে থাকা ওর জন্যে পুরো হারাম। কিন্তু মিশান কি এসব মেনে চলার মতো পাত্রী? দিনের বেলা মামা যতক্ষণ বাড়িতে, মিশানও ততক্ষণই বাড়িতে। মামাও বের হয়, মিশানও হাওয়া হয়। আর রাতে তো চুপি চুপি টেকনিকে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মাঝ রাস্তায় কেউ কিচ্ছুটি টের পায় না। তার মধ্যে বাড়িতে দুটো হেল্পার ডিটেকটিভ আছে, দীপ আর তাপসিন। মিশানের উকালতি করার জন্যে মামি আছে। মিশানকে বাঁচানোর লোকের অভাব নেই, সোজা কথা। যদিও মামি জানে না মিশান রাত বিরাত এভাবে বের হয়, কিন্তু জানলেও তেমন কোনো সমস্যা হবে না, শুধু একটু দুশ্চিন্তায় পড়ে যাবেন। তবে যদি দেখে মিশান ড্রিঙ্ক করে, তাহলে উনি মরা কান্না জুড়ে দিবেন মাঝ রাস্তায়। কোনো মতে বাড়িতে উঠে মিশান বাড়ি ফেরার জন্য ছুটে যায়। বাড়ি ফেরার পর দেখে মামা এখনো আসেনি। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, মামার খবর নেই। দুপুর ছেড়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, মামা এখনো আসেনি। মিশান বুঝতে পারলো তীব্র ওকে ডোজ খাইয়েছে। মেজাজটা সেই লেভেলের হট হলো। বাড়ি থেকে আর বেরই হলো না এবেলা। বাড়িতে থাকা মানেও যন্ত্রণা। মামি সারাদিন খাবারের উপর রাখে, কিন্তু মিশান বাইরে হাবিজাবি খেয়ে পেট ফুল করে আসে। তার উপর ড্রিঙ্ক করলে খাবার দাবারের প্রতি অভক্তি এসে যায়। ও পাকস্থলী চেপে আসে। ড্রিঙ্ক না করলেও মিশানের চলে না। স্বাভাবিক অবস্থায় ঘুমাতে পারে না। দুঃস্বপ্ন দেখে ভয়ে আঁতকে ওঠে। ড্রিঙ্কস করে তালগোল হারিয়ে সেই লেভেলের ঘুম হয় সে রাতে। মিশান, তোর কোন বান্ধবী জানি আছে না, মনিরা নাম, ও কল দিয়েছিল। ওর বিয়ের জন্য নাকি আজ ব্যাচেলর পার্টি রেখেছে, তোকে যেতে বলছে। তুই রাজি হচ্ছিস না, সেজন্য আমাকে কল করে বলল তোকে রাজি করাতে। নিজের ঘর থেকে বনিতা বেগম মিশানের উদ্দেশ্যে বলল কথাটা। মিশান একটু থ মেরে বসে রইল, কিছুই বুঝতে পারছে না। পাশে দীপ বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। মিশান দীপের কানের কাছে গিয়ে বলল, এই মনিরাটা কে আবার? দীপ মিশানের কানের কাছে গিয়ে বলল, তুই তো দুপুরে বললি মাকে ম্যানেজ করতে। কিন্তু কেন? আমি কি করে বলবো? তুই যা করতে বলেছিস আমি তাই করেছি। মামি এবার ড্রয়িং রুমে এলো। কি রে, চুপ করে কেন? কিছু বলছিস না যে? কি বলবো? মাঝে মাঝে বান্ধবীদের সাথে সময় কাটাতে কি হয়, মনটা তো একটু হালকা হয়। পার্টিটা যাবি না বলছিস কেন? এভাবে ঘরকুনো হয়ে থাকিস। ভাইদের সাথে থেকে থেকে নিজেও পুরো আস্ত ছেলে হয়ে গেছিস। একটু মেয়ে বান্ধবীদের সাথেও তো টাইম স্পেন্ড করতে পারিস, তাই না? মিশান খানিকটা বিমুখী ভাব নিয়ে বলল, না মিমি, আমার ভালো লাগে না এসব রাত বিরাতের পার্টি ফার্টি। দিনের বেলা হলে ভেবে দেখতাম। রাতে কি আর দিনই কি? তুই তো আর একা যাচ্ছিস না, আরও অনেকে যাবে। তোর অনেক ফ্রেন্ডই যাবে। আমি বলছি এত কিছু না ভেবে ভালোভাবে যা। ভালো লাগলে আজ রাতে ফিরিস না। না মিমি, আমি যাব না। আর যা না রে মা, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। গিয়ে দেখ একবার। আরে মিশান, কেন মায়ের কথা শুনছিস না? এত করে যখন বলছে মা, তাহলে যা না। রাত করে বের হব তাই। আরে কিচ্ছু হবে না, চল আমি দিয়ে আসি তোকে। মিশান উত্তর দেওয়ার আগেই ওর ফোন বেজে উঠল। কল রিসিভ করে কানে নিল। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। সকাল 9:30টায় কল দিতে বলেছিলেন।
বের হয়েছেন কি? মিশান কিছুক্ষণ চুপ থেকে বলল, কেন? আরে আমি তমাল, আমার নাম্বারটা সেভ করে রাখেননি? ও মনিরা, তাই বলো। আচ্ছা ঠিক আছে, আসছি। তোদের জ্বালায় আর পারছি না। ফোন রাখ, রেডি হয়ে বের হচ্ছি। পার্টিতে পৌঁছে দেখা করছি। তমাল বুঝতে পেরেছে মিশানের পাশে কেউ আছে হয়তো। ওকে বাই। মিশান ফোন রেখে উঠে দাঁড়ালো। যাক বাবা, তাহলে যাচ্ছিস, দেখে শুনে যাস মা। এক কাজ কর দীপ, তুই ওকে দিয়ে আয়, পার্টি শেষে নিয়ে আসিস আবার গিয়ে। না মিমি, দরকার নেই তার। আমি একাই যেতে পারবো। রেডি হয়ে আসছি আমি। মিশান নিজের ঘরের দিকে গেল। রেডি হয়ে বের হওয়ার আগে দীপের কাছে বাইকের চাবি চাইলো। বাইকের চাবিটা দে। দীপ হেসে দিয়ে বলল। ব্রো, নতুন পাখি পাইছো নাকি? মিশান হেসে দিয়ে বলল। পুরাই। দীপ বাইকের চাবি দিয়ে চোখ টিপ দিয়ে বলল। বেস্ট অফ লাক অ্যান্ড বি কেয়ারফুল। হুম। আর ড্রিঙ্ক বেশি না। কোনো প্রবলেম হলে সাথে সাথে কল দিবি। ওকে ওকে, এখন যাই। টাটা, বাই বাই। চাবি হাতে নিয়ে মামির থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। বাইক স্টার্ট দিয়ে হাই স্পিডে চালানো শুরু করলো। সেই একই স্থানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তমাল, সাথে আর একজন ছেলে। মিশান সামনে এসে বাইক থামালো। তোর সাথে ওকে? আরে ওকে চিনলেন না? ওর কথাই তো আপনি দুপুরে জিজ্ঞেস করলেন। জুবাইর। ওহ, মনে ছিল না। আর জুবাইর, মিট মাই গার্লফ্রেন্ড মিশন। কথাটা তমালের মুখ ফসকে বেরিয়ে গেল। মিশান তমালের দিকে ভ্রু বাঁকিয়ে তাকালো। তমাল ভয় পেয়ে যায় কিছুটা, আস্তে করে বলল। সরি। মিশান স্বাভাবিক স্বরেই বলল। চলো যাওয়া যাক। কোথায় যাব? ফলো করো আমাকে। কথা শেষ করেই মিশান বাইক স্টার্ট দিল। মিশানকে পেছন থেকে ফলো করলো জোবাইর। তমাল জোবাইরকে সাথে এনেছে এই কারণেই। রাত করে মিশানের সাথে দেখা করাটা একটু ভয় ভয় লাগছিল। জোবাইর সাথে থাকলে তাও একটু সাহস জন্মাবে। একটা ক্যাসিনোর সামনে বাইক থামিয়ে দাঁড়ালো মিশান। তমাল অবাক হয়ে গেল। ডেটিং এর জন্য কোনো রেস্টুরেন্ট, পার্ক এসব কোনো কিছু না, ক্যাসিনো। ওর জানা মতে এখানে ভালো কোনো মানুষ আসে না, আর মেয়ে মানুষ তো নাই। তমাল কিছু বলার আগেই মিশান ইশারায় ওর সাথে ভেতরে যেতে বলল। হাবাতের মতো পিছু পিছু গেল, সাথে জোবাইরও। ভেতরে যাওয়ার পর বোঝা যাচ্ছে একটু একটু করে এটা মিশানের পরিচিত জায়গা, হয়তো রেগুলার কাস্টমার। ম্যাডাম, আমরা এখানে এসেছি কেন? মদ খেতে? মদ মানে? আঙ্গুলের ইশারায় মিশানকে মদের বোতল ধরে সামনে দেওয়া হলো। আপনি মদ খান? কেন, তোমরা খাও না? ছি ছি, একদম না। আমি সিগারেটও খাই না। ওকে শুনো, বলুন। আমি আজকে মদ বেশি খাবো না, তাই তোমরা আমার সাথে কথা বলতেই থাকো। যখন দেখবে তোমাদের প্রশ্নে কোনো উত্তর আমি দিচ্ছি না, তখন আমাকে মদ খেতে দেবে না। আমি খেতে চাইলেও না, যদি পায়েও ধরি তবুও খেতে দেবে না। প্রয়োজনে আমার গলায় ছুরি ধরে এখান থেকে বের করে আমাকে, মনে থাকবে? তমাল মিশানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। মিশান স্ট্রিক অর্ডার দিয়ে নিজের কাজ শুরু করে দিল। বসে বসে একের পর এক গ্লাস খেয়েই যাচ্ছে। তমাল প্রচুর ভয় পাচ্ছে। একটা পর্যায়ে মিশান খাওয়ার বেগ বাড়িয়ে দিল, আর কথার কোনো উত্তর দিচ্ছে না। তমাল জোবাইর দুজনেই পড়ে গেছে মহা বিপদে। মিশানের কথা মতো দুজনেই মিশানকে মদ খাওয়া থেকে বিরত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মিশান কোনো কথাই শুনছে না। তখন মনে পড়ল মিশানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে এখান থেকে বের করতে। বাড়ির একটা ছেলের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। স্যার, একটা চাকু হবে আপনাদের কাছে? মিশন ম্যাডামকে ভয় দেখানোর জন্য? জি স্যার। ভুলেও এই কাজ করবেন না স্যার। হাতের কাছে যে মদের বোতলটা দেখছেন, ওটা আপনার মাথায় ভাঙবে। প্রথম আমরাও বুঝিনি। ম্যাডামকে থামানোর জন্য যেই ভয় দেখানোর কৌশল অবলম্বনের চেষ্টা করছে আমাদের লোক, ম্যাডাম তাদেরই মাথার মধ্যে বোতল দিয়ে বাড়ি মেরেছিল। তমাল ভয়ার্থ চোখে তাকিয়ে বলল। এখন তাহলে কি করব? এইভাবে ফেলে রেখেও তো যাওয়া যাবে না। রোজ কিভাবে যায় এখান থেকে? ম্যাডাম তো রোজ আসে না, যখন আসে তখন মদ খেয়ে এখানেই পড়ে থাকে। একজন লোক এসে নিয়ে যায়। আবার মাঝে মাঝে ম্যাডাম ড্রিঙ্কস, জুসের প্যাকেট বা ওয়ান টাইম জুস গ্লাসগুলোর ভেতরে ভরে বাইরে নিয়ে যায়।
হয়তো বাইরে খেয়েই রাস্তায় পড়ে থাকি। তমাল আর জোবাইর ভাবছে কি করা যায় এখন। বলে কয়ে মিশানকে থামানো যাচ্ছে না, উল্টে চোখ রাঙাচ্ছে মিশান। একটা সময় ওর সামনে থেকে বোতল গ্লাস সরিয়ে টেনে টুনে বাইরে নিয়ে গেল। বাইরে বের হতেই কারেন্টের গতিতে মিশান যেন একটু চেঞ্জ হয়ে গেল। তমালের থেকে নিজের হাত ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, মাতাল স্বরে বলল, শোনো, আমি একটা লোকেশন দিচ্ছি, তুমি আমার বাইকটা সেখানে রেখে আসো। আমি এখন বাইক চালাতে পারবো না। ঠিক আছে, আমি বাইক চালাচ্ছি, আপনাকেও দিয়ে আসছি বাড়িতে। আমি কি একটা বারও বলেছি এখন বাড়ি যাব? তাহলে? বাইক আগে রেখে আসো, তারপর প্ল্যান করছি। কিন্তু কোনো কিন্তু নয়, পুরো কেস খাইয়ে দেবো বললাম। যা বলছি স্ট্রেট তাই করবে। মিশানের ধমকে ভয়ে ওর কথা মতো বাইকটা নিয়ে যাওয়া শুরু করলো তমাল মিশানের দেওয়া লোকেশনের দিকে। মিশান আর জোবাইর রাস্তায় দাঁড়িয়ে ছিল। হ্যাঁ ইউ। জোবাইর মিশানের দিকে তাকিয়ে বলল, আমি? তোমার বাইক স্টার্ট দাও। আমাকে কোথায় পাঠাবেন আবার? তুমি বাইক চালাবে, লোকেশন বলে দিচ্ছি এক জায়গায়, সেখান থেকে আমায় পিক আপ করবে। তারপর আমি পেছনে বসে লোকেশন বলে দিচ্ছি কোথায় যাচ্ছি আমরা। কিন্তু তমাল? এই বোকা গাধারাম, ভোগে যাক। জোবাইর মিশানের কথা মতো পিক আপ করে নেয় ওকে। বাইক থেকে পড়ে যাবেন না তো আবার? সেটা আমি বুঝবো। ওকে। জোবাইয়ের বাইক স্টার্ট দিতেই মিশান পেছনে উঠে বসলো। জোবাইয়ের গাড়ি চালাচ্ছে, মিশান ঘোরের মাঝে আবোল তাবোল রাস্তার দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। অনেকক্ষণ পরে মিশানের ডিরেকশন শুনে শুনে বাইক চালানোর পর জোবাইয়ের বুঝতে পারলো ওরা ঢাকার বাইরে এসে গেছে। মাঝরাতে এরকম একটা মেয়েকে নিয়ে তার কথা মতো যাওয়া হচ্ছে, এটা ভেবেই জোবাইরের ভয় লাগছে। তবুও সাহস করে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? মিশান স্বাভাবিক ও শক্ত কণ্ঠস্বরে বলল, আমরা না, বলো আমি। মানে আপনি কোথায় যেতে যাচ্ছেন? আমি তোমার কথা বলেছি। ম্যাডাম কিসব বলছেন? তুমি নর্থ সাউথে পড়ো তাই না? জি ম্যাডাম। তোমার বাবা মা সিরাজগঞ্জে থাকে। তোমার একটা বোন আছে ক্লাস 7-এ পড়ে, আরেকটা খালাতো বোন আছে যে তোমাদের সাথে থাকে। তোমার সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্কটা এত ঘনিষ্ঠ যে বিছানা অবধি চলে গেছে। তোমার বোন ক্লাস 8-এ একটা ছেলের সাথে প্রেম করে। ধীরে ধীরে মিশান নানান রকম কথা বলছে জোবাইয়ের সংক্রান্ত। ওর গায়ে ঘাম ছুটে গেছে ভয়ে, পুরোটাই বিভ্রান্তিকর কথাবার্তা হচ্ছে। মাথায় আটছে না মিশান জানে কি করে এত কিছু। বাইক চালানোর শক্তি আর হচ্ছে না। বাইকটা যেই ব্রেক করে থামাতে যাবে তার আগেই মিশানোর গলায় ছুরি দিয়ে ফাঁস দেয়। গলার কণ্ঠনালী ধমনী সমস্ত শিরা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। কোরবানির গরুর রক্ত যেভাবে ছিটকে ঢলে পড়ে ঠিক সেভাবেই পড়ছে জোবাইরের। বাইক থেকে হেলে পড়ার আগেই মিশান ধাক্কা মেরে ফেলে দেয়, আর রাস্তার পাশ করিয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে গেল মৃত শরীরটা। মিশান বাইক স্ট্যান্ড করে দাঁড়িয়ে জোবাইরের গড়িয়ে পড়ার দৃশ্য দেখতে দেখতে বলতে লাগলো, তোমার আসলে তেমন কোনো অপরাধ নেই, আমার কোনো ক্ষতিও করনি, তবে তুমি কারো উপকার করেছিলে, তার পক্ষ থেকেই তোমার এই প্রতিদান। হ্যাভ এ গুড জার্নি, টাটা। মিশান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো বাইকটা এখন কি করবে, এটা চালিয়ে যাবে নাকি এখানেই রেখে যাবে। ডিসিশন নিল, বাইকটা বরং রেখে গেলেই ভালো হবে। প্রথমে একদল মানুষ সকাল হওয়ার সাথে সাথেই বাইক এখানে পড়ে থাকতে দেখবে, অতঃপর পুলিশ জানাজানি হবে, তাতে ডেড বডিটা পুলিশদের খুঁজে পেতে সুবিধা হবে। তাই করি। কিন্তু আমি এখান থেকে বাড়ি যাব কি করে? এত রাতে গাড়ি কি আমার জন্য থাকবে? গাড়ি থাকলেই বাকি, আমার কাছে গাড়ি ভাড়া তো নেই। মদের দাম এত বেড়েছে, কদিন পর দেশিটা চালাতে হবে। রাস্তা কোনো বিপদে পড়লো না তো? এই বাইকটা চালানোর শক্তিও তো আমার নেই। দীপকে একটা কল করব? না থাক, দীপ অফিসে কাজ করে, টায়ার্ড। তাপসিন? না না না, ও তো ভীতু, এত রাতে ওর পক্ষে সম্ভব না এখানে আসা। কারো বাড়িতেও তো রাখবে না কেউ এক রাত। যাই গিয়ে সামনের দিকে দেখি কোনো থানা পাই কি না।
গিয়ে পুলিশের সাথে দুটো বেয়াদবি করলেই আজকের রাতটা জেলেই কাভার। সকালে দ্বীপ এসে ছাড়িয়ে নিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। মিশান সামনের দিকে হাঁটতে লাগলো, চেহারার মাঝে একটা ইনোসেন্ট ভাব নিয়ে ঢুলতে ঢুলতে হাঁটছে। কোথায় এসেছে নিজেও জানে না, আগে পাশে তাকিয়েই বুঝতে পারছে না। শুধু এইটুকু বুঝতে পারছে রাস্তার পাশে বুড়িগঙ্গা বইছে, নোংরা পানির একটা আমেজ যাচ্ছে। সেনাবাহিনীতে থেকে মিশনের একটা দিকে খুব ইমপ্রুভ হয়েছে, সেটা হলো মাইলের পর মাইল হাঁটা আর দৌড়িয়ে কখনো হাঁপিয়ে না যাওয়া। কি দিন ছিল আর এখন কেমন বরবাদ হয়ে গেছে। ইচ্ছে করছে রাস্তাতেই ঘুমিয়ে যেতে, ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণ। এখন ঘুম দিলে কোনো দুঃস্বপ্নও জ্বালাতে পারবে না। ফার্স্ট ক্লাস একটা ঘুমের সুযোগ ছিল, কিন্তু মাথার নিচে বালিশ জাতীয় কিছু না পড়লে ঘুম আসবে না। তার উপর এই কংক্রিট ব্রিজের উপর তো নাই। মশার ইতিহাস তো বাদই দিলাম। অনেকক্ষণ হাঁটার পর মোবাইলটা বের করে সুইচ অন করলো, আর সাথে সাথে একটা নাম্বার থেকে কল মিশন রিসিভ করলো। হ্যালো, কে? ম্যাডাম, আমি তমাল। আপনারা কোথায়? আমি তো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি কখন থেকে। আপনি জুবাইয়ের কাউকে দেখছি না। জুবাইর তো ফোনটাও রিসিভ করছে না। আমি আছি, কিন্তু জোবাইর মরে গেছে। ওকে আমি মেরে ফেলেছি। তমাল আতঙ্কিত হয়ে গেল নিমেষেই। মানে? বুদ্ধদেবের এক হাত পেটে আর এক হাত আকাশের দিকে করা। কেন জানিস? তমাল ঢোক গিলে উত্তর দিল, না তো। হয় কথা পেটে রাখো, না হয় আকাশে ছেড়ে দাও। যদি ভুল করেও সত্যি তোর মুখ দিয়ে বের হয়, তোর লাইফ মনে কর শেষ। প্রথমে পুলিশ ধরে নেবে, 12 বছরের জেল হবে। তারপর যেদিন তুই বের হবি জেল থেকে, আমি মেরে ফেলবো তোকে। না ম্যাডাম, এরকম করবেন না প্লিজ। আমি কাউকে কিচ্ছু বলবো না ম্যাডাম। গুড বয়। তোকে আমার বাইকটা দিয়ে পাঠিয়েছিলাম তোকে বাঁচানোর জন্য। যেভাবে বাঁচিয়েছি সেভাবেই ফাঁসাতেও টাইম লাগবে না। ওকে ম্যাডাম, তাই হবে। আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু যদি পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে তখন কি বলবো? দিনের বেলা দেখা হলে বলে দিব কি করতে হবে। এখন ফোন রাখ বেটা। ফোনটা পকেটে রেখে এলোপাথারির সামনের দিকে হাঁটতে লাগলো। আর মিশনের হাঁটা মানেই মাঝ রাস্তা দিয়ে হাঁটা। এদিকে শেষ রাতে তীব্র একা একা ড্রাইভ করছে। কোথাও যাচ্ছে নাকি কোথাও থেকে আসছে তা বোঝা যাচ্ছে না। এত রাতে লং ড্রাইভে বেরিয়েছে নাকি কোনো অভিযানে, সেটা একমাত্র তীব্রই ভালো জানে। হভাগে মিশান হাঁটতে হাঁটতে একটা সময় তীব্রের গাড়ির সামনে পড়লো। মিশানকে দেখেই তীব্রের মেজাজ চটে গেল। গাড়ি থেকে বেরিয়ে মিশানের সামনে গিয়ে দাঁড়িয়েই বুঝলো মিশান নেশা করেছে। বেশি প্রশ্ন না করে একটা কথাই জিজ্ঞেস করলো, তোমার লাইসেন্সটা যেন কোথায়? কেন স্যার? মিশান এখন তীব্রের সাথে প্রচুর তাতলামো করবে, কিন্তু মিশানের তাতলামো সহ্য করার সময় বা ধৈর্য কোনোটাই নেই তীব্রের। তীব্র মিশানের উপর থেকে নিচ অব্দি তাকালো। একটা টপস আর প্যান্ট পরা। সোজা মিশানের প্যান্টের পকেটে হাত দিতে যাবে, তার আগেই মিশান পকেট থেকে আপসে কাগজ বের করে সামনে ধরে। তীব্র ওটা হাত থেকে নিয়েই সুন্দর করে ছিঁড়ে ফেলে। মিশান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই কি করলেন স্যার এটা? প্রমাণ করো তোমার ড্রিঙ্কস করাটা লিগাল। স্যার, কাজটা কিন্তু ঠিক করলেন না। এর ফল আমি দিনের বেলা দিয়ে যাব স্যার। তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলল, প্রথমত ফলাফল দেওয়ার জন্য তোমার এই স্ক্রিনশটটুকু মনে রাখতে হবে। দ্বিতীয়ত, মনে থাকলেও লাভ নেই, এখন আমি তোমাকে জেল হাজতের ভেতর বসবো। জেলে ঢুকাবে না মায়? কি অপরাধ আমার? ইল্লিগালভাবে মদ খেয়ে রাস্তায় অন ডিউটি এমপির সাথে বেয়াদবি। আপাতত এটুকুই, পরে সময় নিয়ে আরেকটা স্টোরি অ্যাড করে দেবো। গাড়ির পিছনে বসাতে গিয়েও মিশানকে সামনেই বসালো, কারণ মিশানকে দিয়ে বিশ্বাস পাচ্ছে না। মাতালরা যা কিছু করতে পারে তাই পাশের সিটে বসিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলো। মিশান চোখ বন্ধ করার আগে তীব্রের দিকে তাকাতেই দেখে ওর গালে হালকা রক্তের ছিটা। চোখ ঘুরাতেই দেখে কাঁধ বরাবর শার্টেও রক্ত। মিশান হেসে বলল, স্যার, এত রাত করে কোনো জন্তুর সাথে লড়াই করতে গিয়েছিলেন নাকি? গায়ে এত রক্ত লাগিয়ে শহীদ হয়ে এসেছেন? তীব্র মিশানের দিকে চোখ গরম করে তাকালো। একটা সাউন্ড মুখ দিয়ে বের হবে তোর, মেরে তোর উপর দিয়ে গাড়ি চলে যাবো এখান থেকে। মিশান আবার হেসে দিল জোরে। স্যার, আমাকে ভয় দেখানোর দরকার নেই।
মৃত্যু দেখে মিশান ভয় পায় না। বেঁচে থাকার কোনো কারণ নেই এই পৃথিবীতে। মারবেনই যখন, আর কয়দিন পর মারবেন? এখনও অনেক ব্র্যান্ডের মদ খাওয়ার বাকি আছে স্যার। উত্তর কোরিয়া থেকে কিম জং উন সাহেব আমার জন্য 250 বছর পুরনো মদ পাঠাবে বলেছে। আমি সেটা খাওয়ার পরই মরতে চাই স্যার। তীব্র রাগে নিঃশ্বাস ছেড়ে উচ্চস্বরে ধমক দিল। ওই চুপ, আর একটা শব্দ না, মেরে ফেলবো কিন্তু। স্যার আপনি এত সাতেন কেন? কথায় কথায় রাগ তো আমারও কাছে, কিন্তু এভাবে কথায় কথায় চেতে ওঠার বদাভ্যাস নেই। তবে আপনার নামের সাথে চাল চলনেরও মিল আছে। দুটোই তীব্র, তবে ভালো কিছু না। নেগেটিভ সাইডটাই তীব্র আপনার। মিশানকে যতই থামতে বলছে ততই কথা বাড়াচ্ছে। তীব্র এবার একটা বক্স থেকে কস্টেপ বের করে মিশানের মুখে আটকে দিল। এখন আর চাইলেও কথা বলতে পারবে না। কিছুক্ষণ কথা বলার চেষ্টা করে বারবার ব্যর্থ হয়ে চুপ হয়ে গেল আপনা আপনি। চুপ থাকতে থাকতে এক পর্যায়ে ঘুমিয়ে গেল। তীব্র রাগের মাথায় মিশানকে জেলে ভরতে চাইলেও এখন মাথা ঠান্ডা করে ভাবলো জেলে নেওয়া যাবে না। এমনিতেই রাত দিন পেছনে সাংবাদিক পড়ে থাকে। মেয়ে মানুষ এভাবে ধরে নিয়ে জেলে ভরলে নানান রকম নিউজ হয়ে যাবে। মিশানের ক্ষতি হওয়ার মতো তো কিছু নেই, তবে ওর জন্য ওর মামার প্রেস্টিজ নষ্ট হবে। নানান দিক চিন্তা করে আর জেলে নিল না। নিজের হোম এয়ারি থেকে দূরে গাড়িটা থামিয়ে তীব্র গাড়ির বাইরে থেকে লক করে রেখে বাড়ি চলে গেল। মিশান গাড়ির ভেতরেই গভীর শান্তিময় ঘুম দিয়েছে, আর তীব্র নিজের বাড়ি গিয়ে রোজকার রুটিন অনুযায়ী কাজ করছে। আপি, ওই আপি, আপি। ভোরবেলা সেই দুঃস্বপ্নের আনাগোনা দেখা গেল। নিশানের সেই মায়াবী কণ্ঠস্বর মিশানের দিকে মায়াবী চোখে তাকিয়ে মাধুর্য মিশিয়ে ডাকছে ওকে। ওই আপি, তুমি কবে ফিরবে? আমার রোজ রোজ ভিডিও কল ভালো লাগে না। দেখো, আমি মরে গেলে তখন তোমার ঠিকই সময় হবে। আচ্ছা আপি, তুমি এটা বলো, তোমার কাছে আমি বড় নাকি তোমার জব বড়? মানলাম এই পেশাটা আমি তোমাকে বেছে নিতে বলেছিলাম, কিন্তু তুমি তো জানো আপি আমার সময় স্কেল কতটা নিচে নেমে এসেছে। কোনো একদিন দেখবে আমি আর ঘুম থেকে উঠছি না। আমি বলে দিলাম তোমায়, দেখো, মৃত্যুর আগে আমি যদি তোমায় দেখতে না পাই তাহলে তুমিও আমাকে শেষ দেখা দেখতে পারবে না। আমার জানাজার শেষে তুমি ফ্লাইটের টিকিট পাবে। তুমি তো বলেছিলে আপি একটা সুন্দর মৃত্যু দেবে আমাকে। আপনি কথা বলো, চুপ করে আছো কেন আপি? এই আপি। শেষ ডাকটা নিশান অনেক জোরে দেওয়ায় মিশান চমকে ওঠে, সাথে সাথে ঘুম ভেঙে যায়। চোখ খোলার পর অনুভব করছে ওর হৃদস্পন্দন হচ্ছে অতিমাত্রায়। এটা দুঃস্বপ্ন দেখার ফলেই হচ্ছে। মাথাটাও খুব যন্ত্রণা হচ্ছে। কিছুক্ষণ পর খেয়াল করলো মিশানের হাতে হ্যান্ডকাপ লাগানো একটা গাড়িতে বসে আছে। হ্যান্ডকাপ থেকে নিজের হাত বের করার বৃথা চেষ্টা কিছুক্ষণ চালালো, তাতে কোনো লাভ হলো না। কিন্তু মিশানের এখন বাইরে বের হতে হবে যে করেই হোক। অনেক বেলা হয়ে গেছে। বাড়িতে ঠিক সময়ে পৌঁছতে না পারলে মামা রাগ করতে পারে। না পারছে হ্যান্ডকাপ থেকে হাত বের করতে, না পারছে গাড়ির ভিতরের থেকে নিজেকে বের করতে। পকেটে হাত দিয়ে নিজের মোবাইলটা খুঁজছে, মোবাইল পকেটে নেই। এদিক ওদিক তাকিয়ে খোঁজাখুঁজি করছে, একসময় ফোনটা গাড়ির পেছনের সিটে দেখতে পেল। রাতে অনেকবার কল আসার কারণে তীব্র বিরক্ত হয়ে ফোন অফ করে ঢিল মেরে পেছনের সিটে দিয়েছে। অনেক কষ্টে নিজের ফোনটা পেছনের দিকে ঝুঁকে হাতে তুলে নেয়। ভাগ্যিস হাতটা সামনের দিকে রেখে আটকে দিয়েছিল। যদি হাত পেছনের নিয়ে আটকে রাখতো তাহলে কোনোভাবেই সম্ভব হতো না। ফোন সুইচ অন করে দীপকে কল দেয়। মিশান, কোথায় তুই? আরে জানি না, কার গাড়িতে আটকা পড়ে আছি। গাড়ির মালিককেও দেখতে পাচ্ছি না। হাতে হ্যান্ডকাপ পরানো, হয়তো কোনো পুলিশের কাজ হবে। বের হব কিভাবে বুঝতে পারছি না। বাইরে থেকে লক করা, উইন্ডো গ্লাস সরিয়ে বের হতে পারবো, কিন্তু ব্যালেন্স কন্ট্রোল করতে না পারলে গায়ে ব্যথা পাবো, বিশেষ করে মাথায়। আচ্ছা তুই লোকেশনটা বল, আমি আসছি। আরে ভাইরে, কোথায় রেখেছে নিজেও জানি না। আশেপাশে কোনো শপিং স্টোরও দেখছি না। চারপাশে পুরনো কিছু ভাঙাচোরা গাড়ি দেখতে পাচ্ছি, আর দুই পাশে বিশাল এরিয়া জুড়ে প্রাচীনকালের ভাঙাচোরা কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি। আদৌ ঢাকায় আছে কি না সন্দেহ। কোনো মানুষ তো দূরে থাক,
একটা পাখিও দেখতে পাচ্ছি না। আমার ফোনের লোকেশন অন করা, তুই ট্র্যাক করে আয়। ওকে ওকে, তুই শান্ত হ, আমি আসছি। আচ্ছা আয়। দীপ লোকেশন ট্র্যাক করে মিশনের দিকে আসতে নিল। আস্তে আস্তেই দেখতে পেল এটা চাকার ভেতরেই কোনো এক প্রত্যন্ত এলাকা, অনেকটা ভুতুড়ে পরিবেশ। খুঁজতে খুঁজতে একসময় পেয়েই গেল। মিশন গ্লাস ওপেন করে বের হতে লাগলো। বাইরে থেকে দীপ ওকে ধরে নামালো। হ্যান্ডকাপগুলো নিয়ে পড়লো বিপদে। পরিচিত এক স্টিলের দোকানে গিয়ে হাত থেকে হ্যান্ডকাপ কাটিয়ে নিল। এবার শান্তি শান্তি লাগছে। বাড়ি যাওয়ার পর ইনোসেন্ট ভাব নিয়ে রইল সবার সামনে। এরকম একটা বিপদে পড়েছিল, সেটা কেবল মিশন আর দীপের মাঝেই সীমাবদ্ধ রয়ে গেছে। রাতের ঘটনার কথা তো বাদই দিলাম, দীপ সবসময় মিশনের বিপদে পড়লে মিশনকে বাঁচানোর জন্য দীপই ভরসা। দুজনের সমবয়সী বলে একে অপরের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ। মিশনের মামা প্রতি মাসে যে পরিমাণে হাত খরচের টাকা ওকে দেয়, সেটা একজন মেয়ের বিলাসিতা করে ঘোরাফেরা করার মতো অ্যামাউন্ট হলেও তাতে মিশনের পোষায় না। মামা তো টাকা দেয়ই, সেই সাথে মামিও চুপ করে নিজের ভাগ থেকে মিশনকে টাকা দেয়। এগুলো মিশন উড়িয়েই ফুরায়। ওর মদের খরচ ম্যাক্সিমামটা দীপ বহন করে। মিশনের ভেতরের যন্ত্রণা দীপ প্রতি সেকেন্ডে ফিল করতে পারে বলেই ওকে কখনো বাধা দেয় না। মিমি, খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো। বহুদিন পর মিশনের মুখে খাবার চাওয়ার ডাক শুনে মামি তৎক্ষণাৎ খাবার রেডি করে নিজের হাতে বানালো। সেই যে রাতে বিদায় নিয়েছিল মিশন, এসে ডাক দেওয়ায় তার প্রাণ ফিরে এলো যেন। পরিচয়বিহীন একটা মেয়েকে কেউ এতটা ভালোবাসতে পারে, সেটা মিশনের মামিকে না দেখলে বোঝা যেত না। মামি খাবার নিয়ে আসতে না আসতেই মিশন ওয়াশরুমে ঢুকে গেছে। মাথায় দুমক পানি ঢেলেই চেঞ্জ করে বেরিয়ে পড়ে। হঠাৎ আজ কি করে এত খিদে লাগছে নিজেও জানে না মিশন। মায়া এত খাবার নিয়ে ডাইনিং ঘরে ফেলেছে। মিশনেরও খাবার দেখে আরো খিদে বেড়ে গেল। বেশি করে খাবার প্লেটে তুলে 2-3 লোকমা খেতেই পেট যেন ফুল হয়ে গেল। 4 নম্বর লোকমা অনেক কষ্টে গিললেও 5 নাম্বারটা আর গেলা গেল না। খাবার খেতে না পেরে প্লেটের উপর হাত ধুয়ে উঠে চলে গেল। মামি মুখ শুকনো করে মিশনের দিকে তাকিয়ে রইল। কাজের বুয়াও একইভাবে তাকিয়ে থেকে বনিতা বেগমের কানে কানে বলল, আফামনি, মন খারাপ কইরেন না, একখান কথা বলতাম। আম্মা জানের তো এবার কোনো রাগ হইল না? বনিতা বেগম চোখ বড় বড় করে তাকালো কাজের বুয়ার দিকে। আফামনি, রাগ করিয়েন না, আমি যা বলি একটু মন দিয়ে শুনেন। আপনি দেখেন বড় আম্মা জান আগে কি সুন্দর নাদুস নুদুস আসিল, যা দিতেন তাই খাইতো। কিন্তু ছোট আম্মা জান মরার আগে দিয়া যে একবার দেশে আসছিল, তখন থেকেই খেয়াল করছি বড় আম্মা জান কম খায়। মাসখানে থাইকেও গেছে। প্রতিবার ছোট আম্মাজানের রক্ত দিলেও সেবার আর দিল না। আর যখন দেশে আসলো তখন থেকে ভালো মতো দেখতাম বড় আম্মাজান আগের মতো খায় না। দিন যত যাইতেছে ততই তার শরীর জানি কেমন হইয়া যাইতেছে। আমার কি মনে হয় জানেন আফামনি, বড় আম্মাজান জানে তার রোগের কথা। বছর হইয়া আইল, কতটা আমি বলমু কইরা বলা হয় নাই, আজ বললাই দিলাম। বিষয়টা মাথায় নিয়া দেখেন আফামনি। বনিতা বেগম কথাটা ফেলতে গিয়েও ফেললো না, কারণ কথাটা সত্যিই মিলে যাচ্ছে। মিশন আগে খুব একটা হাসি খুশি না থাকলেও মিশনের জন্যে ওর হাসি খুশি থাকতে হতো। কিন্তু বনিতা বেগম ভেবে দেখলে নিশান মারা যাওয়ার আগে থেকেই কেমন যেন নির্লিপ্ত হয়ে আসছিল। তার মানে মিশনের সত্যিই কিছু হলো না তো? নানান কথা ভেবে নানা রকম দুশ্চিন্তা করছে। মিশানকে নিশানের থেকে বেশি ভালোবাসতো। নিশান চলে যাওয়ার পর মিশানের থেকে বেশি মামিই ভেঙে পড়ে। এখন যদি মিশানেরও কিছু হয় তাহলে বড্ড কোণঠাসা হয়ে পড়বেন উনি। মিশান নিজের ঘরে শুয়ে শুয়ে ফোন টিপছিল। মামি দরজার সামনে দাঁড়িয়ে মিশানের দিকে তাকিয়ে চোখের কোণের থেকে পানি মুছে সরে গেল। এবেলা বাড়িতে থেকে বিকেলের দিকে বের হলো। হাঁটতে হাঁটতে সেই স্থানে গিয়ে দাঁড়ালো যেখানে রোজ আসে। পায়ের জুতো খুলে ফুটপাতে বসতে না বসতেই টুকটুকি চা নিয়ে হাজির। 1 কাপ চা নিয়ে মুখে দেবে তখনই তমাল এসে দাঁড়িয়ে সামনে। সেই সকাল থেকেই একটু পরপর এখানে রাউন্ড দিয়ে যাচ্ছে। এখন মিশানকে দেখে দৌড়ে কাছে আসে। চেহারায় একটা নার্ভাস ভাব বিরাজ করছে। ম্যাডাম, আপনি এসেছেন? ভেতরে ভেতরে মিশান রাগে ফুঁসছে শুধু। ইচ্ছে করছে সাপের মতো ছোবল মেরে দিতে।
তীব্র রিপন হায়দারের দিকে তাকিয়ে বলল, আপনার ভাগ্যটা অনেক ভালো, কোনো মতে বেঁচে গেলেন। উঠে দাঁড়ান, মাথায় অত জোরেও লাগেনি চোট। রিপন হায়দার উঠে দাঁড়াতে যাবে তার আগেই বসা থেকে অপ্রত্যাশিতভাবে শুয়ে পড়ল মাটিতে। দু একটা নিঃশ্বাস ছেড়ে মাথায় হাত দিতে দিতে দম চলে গেল। আশেপাশে সবাই অবাক হয়ে গেল। কোন অ্যাঙ্গেলে মাথায় আঘাত করেছিল যার জন্যে এভাবে দম চলে গেল? মিশান বাঁকা হাসি দিয়ে তীব্রের দিকে নজর করে বলল, হুম ধরা খেয়েছে সেটা বড় কথা নয় স্যার, টার্গেট মিস হয়নি সেটাই বড় কথা। হতে পারি আমি আপনার মতো তীব্রতর না, আমি মিশান না। এই মুহূর্তে আমি নিজেকে ক্যাপ্টেন দাবি করব না, এটা আমার নিজের অভিজ্ঞতার জোরে অর্জন করেছি। তীব্র সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, নিজের নামটা হাতে উচ্চারণ কর। যতবার নিজের নামটা উচ্চারণ করিস মনে হয় যেন কোনো জোকস প্লে করা হচ্ছে আমার কানের কাছে। লোকটা মরেছে তাতে আফসোস নেই, কিন্তু ভবিষ্যতে তোর কেউ মরবে না সেটার জন্য আনন্দ হচ্ছে। স্যার সব কিছু গ্যারান্টি দিতে নেই, বাসা যে কোনো মোমেন্টে পাল্টে যেতে পারে। একটু আতঙ্কতে থাকবেন প্লিজ। পরীক্ষার হলে যে স্টুডেন্টটা বেশি কনফিডেন্সে থাকে তার পরীক্ষাটাই কিন্তু খারাপ হয়। এই পরিস্থিতি দাঁড়িয়েও কি মনে হচ্ছে না খেলা এখানেই সমাপ্তি? সিনেমার গল্পের মতো তোমার মৃত্যুলীলার ডেন্ট। মিশান ঠান্ডা মস্তিষ্কে তুচ্ছ হেসে বলল, স্যার এফোর্ট নেভার ডাই, প্রচেষ্টার মৃত্যু নেই। সো জীবনের সমাপ্তি বলে কোনো শব্দই নেই, এখনও অনেক হিসেব বাকি আছে। সবগুলো একত্র করে যোগ করেই আমি এর অন্তিম রেখা টানব। আগে বেঁচে থাক, তারপর দেখা যাবে। যত গর্জে তত পড়ছে না। একদম ঠিক স্যার, তাই বলছি বিনা মেঘের গর্জনে কৃষক ঘরে ফেরে না। এত বড় ভয়ঙ্কর কিলার বলে মিশানের কাছে কেউ আসতে সাহস পাচ্ছে না। সবাই রাউন্ড হয়ে গান পয়েন্টে রেখেছে মিশানকে। শুধু তীব্রই নির্ভীক গতিতে এভাবে মিশানের কাছে এসে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে। এর মধ্যে ইরফান শেখ তীব্রর দেখা দেখি মিশানের কাছে আসলো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আসবে কিনা। তীব্রকে দেখে ভেতরে সাহস করে এসেই মিশানকে ধমকের স্বরে বলল, এই তো হিরো সেজে দাঁড়িয়ে আছিস, মাস্ক সানগ্লাস কোল, তোর হিরোগিরি দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তীব্র গাম্ভীর্যতার সাথে শীতল কণ্ঠে বলল, ইরফান সাহেব, এখানে আমি আছি, দয়া করে আমার সামনে গলার আওয়াজটা নিচু রাখবেন। মাস্ক খুলবে নাকি আরো 2-4টা লাগাবে সেটা আমি বুঝবো। আপনি প্লিজ নিজের পজিশনে যান। ইরফান শেখ তীব্রর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে সরে গেল। তীব্র পেছন ঘুরে একটু সরে দাঁড়িয়ে রাসেলকে ডাক দিল, জি স্যার বলুন। শোনো, আমি যেহেতু বলেছিলাম আমি শুধু আসামি শনাক্তকরণ অবধি কাজ করব, তারপর আমি আমার রাস্তায় চলে যাব। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। তো এখন বাকিটা তোমার যা করার তোমরা করবে, কিন্তু আমার কিছু কন্ডিশন আছে। জি স্যার বলুন। কিলারের মাস্ক আর সানগ্লাস পরে যেরকম মুখ ঢাকা আছে সেরকমই থাক, কারণ আমাদের পেছনে মিডিয়া অনবরতই লেখা আছে। আগামী 2-4 দিন মিডিয়া কোনোভাবে যেন না যেতে পারে আমরা কিলারকে পেয়েছি। কিন্তু কেন এরকম করবো স্যার, জানতে পারি কি? কারণ আমি শিওর না কিলার একাই একজন নাকি ওদের আরও গ্যাং আছে। বাই এনি চান্স যদি ওরা কোনো গ্যাং হয় তাহলে মিডিয়ার থেকে জেনে যাবে ওদের লোক আমাদের কাছে বন্দী আছে। এসব গ্যাংদের মাঝে এক কথা বলটা খুব প্রখর। তখন দেখা যাবে ওকে উদ্ধার করার জন্য আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো। ওরা কিন্তু ঘুরে ফিরে পাওয়ারফুল মানুষদেরই মারছে। বাই এনি চান্স এরকম কিছু হলে এতে আমাদের প্রত্যেকটা কর্মীর জীবন ঝুঁকি আছে। ওকে পুলিশ কাস্টাডিতে নিয়ে রাখো এখন। সকালে আমি এসে জিজ্ঞাসাবাদ করলেই সব হিসেব চুকে যাবে। ওকে স্যার। সতর্ক থেকে যেন কোনোভাবেই এর চেহারাটা মিডিয়ার সামনে না আসে। এখান থেকে প্রয়োজনে এক আলাদা চাদর দিয়ে মুড়িয়ে ওকে নিয়ে যাও। বাই এনি চান্স যদি মিডিয়ার সামনে পড়ে যায় তাহলে বলবে যে অন্য এক আসামি। মাথায় রেখো, চেহারা যেন মিডিয়া না দেখে। শিওর স্যার। কিন্তু ইরফান শেখ স্যার, উনি তো হাঁচি দিলেও মিডিয়াকে জানিয়ে দেয়। বাই এনি চান্স উনি যদি আমাদের বিপরীতে থাকে? সেই ব্যবস্থা আমি করছি। ওনার সঙ্গে কথা বলে আমার ঠান্ডা মাথা গরম করতে চাই না। মোশারফ স্যারকে দিয়ে বলেছি, এরপরেও যদি না শুনে সোজা ক্রস ফায়ার, তারপর যা হবে আমি দেখে নেব। ওকে স্যার। স্যার আর একটা কথা। বলো। ক্রিমিনালের কাছে যেতে ভয় লাগছে, আপনি যদি হ্যান্ডকাফটা পরিয়ে গাড়িতে উঠিয়ে দিতেন। তীব্র হাত বাড়াতেই রাসেল হ্যান্ডক্যাপ খুলে দিল।
মিশানের কাছে গিয়ে মিশানের হাতে হাতকড়া পরিয়ে দিল। কাল রাতেও তোকে হ্যান্ডকাপ পরিয়েছিলাম, আজও পড়াচ্ছি। 2 দিনের ডিফারেন্স এইটুকুই। কাল তোর কুকেতিটা সামনে পড়েনি, আজ পড়লো। জি স্যার, আমার ক্ষেত্রেও একই স্যার। আজ রাতেও আপনার সাথে দেখা হয়েছে, আবার আরেক কোনো এক রাতে দেখা হবে। ডিফারেন্স এতটুকুই। আজ আমি অসহায় আছি, কাল পাওয়ারফুল থাকবো। কাল সকালেই দেখা হচ্ছে আমাদের, রাত অব্দি ওয়েট করতে হবে না। ভালো হতে এখন অনেক পরিশ্রম। স্যার, কী বা গ্যারান্টি আছে? হতে পারে আজ ভোরের আগেও আপনার সাথে আমার আরেকবার দেখা হলো। যদিও তোর ভালো হওয়ার সুযোগ নেই, সোজা মৃত্যুদণ্ড পড়বে। আমি আমার টার্গেট ফিল আপ করেই ছাড়বো স্যার, বাই হোপ আর বাই ক্রোক। তীব্র চোখ গরম করে মিশানের দিকে তাকিয়ে মিশানকে ধরে গাড়িতে উঠালো। সাথে 2 জন এএসআই আর 6-7 জন পুলিশ কনস্টেবলের পাহারা দেওয়ার জন্য রাখলো। রিপন হায়দারের ডেড বডিটাও আলাদা একটা গাড়িতে ওঠানো হয়েছে। সমস্ত পুলিশ ফোর্স গার্ডের সাথে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। আর এদিকে ডিআইজি স্যারকে দিয়ে ইরফান শেখকে ভালো মতো বুঝিয়ে ওয়ার্নিং দিয়েছে। সবাইকে পাঠিয়ে তীব্র নিজের পথে গন্তব্য নিল। নিজের র্যাবের পোস্টিংটা কনফার্ম করলো। সকালবেলা একবার গিয়ে মিশানকে জিজ্ঞাসাবাদ করবে, তারপর সোজা র্যাবের অফিসে চলে যাবে। বাই এনি চান্স ক্রিমিনাল যদি হাত থেকে ছুটে যায়, তবে তার দায় তীব্র নেবে না, দ্বিতীয়বার পিছু ফিরবে না একে ধরার জন্য। তীব্রর এই মন্তব্য সিনিয়ররা কোনো আপত্তি জানায়নি, কারণ তীব্রর নিজস্ব মিশন আছে। এখন তীব্র নিজের জন্যে আঁকানো পথে চলবে। এত সহজেই মিশানকে ধরে ফেলার প্ল্যানের জাল ছড়ালো তীব্র। তার ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক। গত রাতে মিশানকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে উঠালো, তখনই ওর খেয়াল হলো রিপন হায়দার বলেছিল নীল রঙের চলচল করা চোখ ওর দিকে তাকিয়েছিল। তীব্রর মনে পড়ল মিশানের চোখের মণিটা নীলছে। রাতে ভালো মতো খেয়াল করে দেখে মিশানের চোখের মণি যেহেতু নীলছে, সেহেতু ও যদি নীল রঙের কোনো লেন্স পরে চোখে, তাহলে ওর চোখের নীল মণি হালকা আলোতে জ্বলজ্বল করবে। আবার মিশান রাত বিরাত বাইরেও থাকে, ওকে দিয়ে এটা সন্দেহ করা যুক্তিসঙ্গত। সেদিন ভোর থেকেই লোক লাগিয়ে রাখে নিশানের অ্যাক্টিভিটিস ফলো করার জন্য। গাড়িটা অমন জায়গায় রেখেছিল কারণ মিশানকে নিয়ে যায় কে আর কিভাবে গাড়ি থেকে বের হয় সেটা যেন ভালো মতো দেখতে পারে, সেই জন্য। সেই ভোর থেকে রাত অবধি ওকে ফলো করা হয়েছে শুধু। এই রাত প্রায় 12:30টারও বেশি বাজে তখন। তীব্র অফিসে বসে কেস সলভের প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে। ওকে সাহায্য করার জন্যে এএসআই রাসেল এখানেই বসে আছে, যেন কোনো কাজে আসতে পারে। রাসেল, জি স্যার। এই অদ্ভুত মার্ডার প্রথম কোথায় হয়? স্যার, চট্টগ্রাম এয়ারপোর্টে। আর সর্বশেষ কোথাকার খবর এসেছে? স্যার, তোরা এমপির ছেলের ছোট ছেলের, এরপর আর কোনো নিউজ পাইনি। ভালো মতো খোঁজ নিয়ে দেখেছো তো? হ্যাঁ স্যার। এই মাসে প্রথম আর আগের মাসের শেষ মার্ডারটা কোথায় হয়েছে? স্যার, এই মাসের প্রথমে হবিগঞ্জ জেলাটার খবর এসেছিল, কিন্তু ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় ওটার মার্ডার হয়েছিল আরও 2-3 দিন আগে। আর আগের মাসের শেষেরটা ঢাকাতেই ছিল। রিপন হায়দার কে আসছে? জি স্যার। ওকে বলো আশুলিয়ার পরের বাস স্টপে যেন নেমে যায়। ওকে স্যার। রাসেল অনবরত কল দিয়েই যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। হয়তো গাড়িতেই ঘুমোচ্ছে। স্যার, রিসিভ হচ্ছে না। রিসিভ না হওয়া অবধি কল দিতে থাকো। আগামী 30 মিনিটে যদি কল রিসিভ না করে তাহলে সোজা সিআইটি অফিসে চলে যাবে আর মোবাইল লোকেশনটা ট্র্যাক করবে। ওকে? তীব্র ইরফান শেখকে কল দিতে গিয়ে কল দিল না, একটা ভয়েস মেসেজ পাঠালো। ইরফান সাহেব, ফোর্সকে রেডি থাকতে বলুন। আমি 30 মিনিট পর নক দিলে সব বেরিয়ে পড়বেন। ওকে? তীব্রর মনে কিছু একটা গাইছে, হয়তো কোনো একটা হিসেব মিলে যাচ্ছে। ক্রিমিনাল ধরতে না পারলেও এর ইতিহাস উদ্ঘাটন হয়ে যাবে। মিনিটের কাঁটা ঘুরেই যাচ্ছে। রিপন হায়দার কল রিসিভ করছে না। 30 মিনিট পেরিয়ে গেল। এবার তীব্রর নির্দেশ মতে সবাই বেরিয়ে পড়ল। এমনভাবে বের হলো যেন মিডিয়া কিছু জানতে না পারে। 35 মিনিট পেরুতেই রিপন হায়দারের নাম্বার থেকে কল আসে। রাসেল রিসিভ করে সাথে সাথে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, বাসে ফোন বেজেছে, আমি বুঝতেই পারিনি। ইটস ওকে স্যার। স্যার, আপনি কোন পর্যন্ত এসেছেন? আমি তো ঠিক বলতে পারছি না,
এলাকাটা বেশ অন্ধকারই লাগছে। এলাকার নামও কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না তেমন। বাসের কোনো যাত্রীর কাছে জিজ্ঞেস করবেন একটু স্যার। বাসে কোনো যাত্রী নেই, সেদিনের মতো আমি আর ড্রাইভারই। রাসেল ফোন কান থেকে সরিয়ে তীব্রকে বলল, স্যার উনি বলছেন সেদিনের মতো নাকি আজও গাড়ি ফাঁকা। ফোনটা দাও। তীব্র ফোন কানে নিল। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিপন সাহেব, আপনি একটা কথা কান খুলে শুনুন। বাই এনি চান্স যদি গাড়ি ঢাকার আগে নেমে যায়, আপনি সাথে সাথে আমাদের জানাবেন। সেদিনের মতো যদি কেউ আজকেও ওঠে তবে তো কথাই নেই, প্রয়োজনে গাড়ি থেকে আপনি নেমে পড়বেন, সাথে সাথে অন্য গাড়িতে উঠবেন। অন্য গাড়ি কোথায় যাবে না যাবে সেটা জিজ্ঞেস করার কোনো দরকার নেই। যদি দেখেন ওই গাড়িও জনশূন্য, তবে ওই গাড়ি থেকেও নেমে অন্য গাড়িতে উঠবেন। ওকে স্যার। আর শুনুন, জি স্যার বলুন। গাড়ির জানলা দিয়ে চোখ রাখুন। আপনি যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়ির পাশ দিয়ে যদি কোনো জনবহুল গাড়ি যায় দেখেন, তবে হাতের ইশারা করে থামাবেন। এই গাড়ি থেকে ওই গাড়িতে উঠে পড়বেন। ওকে স্যার। সাবধান থাকবেন। রাখছি। তীব্র ফোন কেটে রাসেলকে লোকেশন ট্র্যাক করে সেদিকেই যেতে বলল। তীব্রর ধারণা অনুযায়ী কিলার সেই জায়গা থেকে বাসে উঠবে যেখান থেকে আগের দিন উঠেছিল। ওদিকে ইনফরমেশন পাই মিশানো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। দিনে দিনে 33 যেন মিলতে বসেছে। সবকিছুই তীব্রর প্ল্যান মতোই সেট করা থাকে, কিন্তু রিপন হায়দার টেনশনের মাঝেও ঘুম যেন আটকে রাখতে পারে না। বাসে অনবরত ঘুমিয়েই যাচ্ছে। রাসেল, জি স্যার। মৃত্যু কি একটা জিনিস, তাই না? একটা হাদিস আছে শুনেছিলাম, যে যেখানকার মাটি দিয়ে তৈরি তার মৃত্যু সেই স্থানেই হয়। মৃত্যুর জাল তাকে নানান কৌশলে সেই স্থানেই টেনে আনে। মানে বুঝলাম না স্যার। রিপন হায়দারের মৃত্যুটা কিন্তু যে স্থানে ছিল সেখানেই হতে পারত, কিন্তু তার মৃত্যু হবে ঢাকার গন্তব্যপথে। রিপন হায়দারের বাড়ির নাম্বারটা পারলে কালেক্ট করো। স্যার কোনোভাবেই কি তাকে বাঁচাতে পারবো না? আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না আমরা তাকে বাঁচাতে পারবো। তবে হ্যাঁ, 99% শিওর ক্রিমিনালকে আমরা ধরতে পারবো। একজনের মৃত্যুর বিনিময়ে যে আরও কতজনের জীবন বেঁচে যাবে সেটাই এখন সান্ত্বনা। স্যার কি এমন রিজন হতে পারে এদেরকে শিকারের মতো মারার? সেটা আমরা কিলার থেকে জানতে পারবো। দেখা যাক না কি হয়। এদিকে খবর পাই মিশান বার থেকে মদের বোতল নিয়ে জুসের প্যাকেটের ভেতর ভরে খেতে খেতে ছন্ন ছাড়া হয়ে ঘুরছে। তীব্র একবার চাইলো যেন ওকে ফলো করা বাদ দেয়, কিন্তু কি মনে করে যেন সে বাধাটা দিল না। কিছুক্ষণের মধ্যেই মিশান একটা গাড়ি ধরে এদিকে যাত্রা নেয়। আগের দিন মিশান যে এরিয়া থেকে গাড়িতে ওঠে ঠিক তার 10 মিনিট দূরত্ব থেকে ফোর্স সুন্দর মতো ক্রমে ক্রমে রেডি হয়ে থাকে। এদিকে মিশান গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমন্ত রিপন হায়দারের শরীরে এক জায়গায় মেডিসিন দিয়ে অবশ করে পয়জন ইনজেক্ট করে দেয়। যে পয়জনটা তার পুরো শরীরের রক্ত শিরাতে ছড়িয়ে পড়ে তাকে আস্তে আস্তে মৃত্যু অবধি নিয়ে যাবে। সে সময় রিপন হায়দার কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণ পর ঘুম ভেঙে যেতেই ওকে দেখে গাড়ি থামিয়ে তীব্রর কথা মনে নেমে যায়। তীব্রর কথা মতো নেমে যায়। হয়তো এ যাত্রায় বেঁচে যেত যদি না ঘুমিয়ে পড়তো গাড়িতে। যা হওয়ার তা তো হয়েই গেছে। তীব্র নিশ্চিন্তে নিজের বাড়ি ফেরার পথ ধরল। এদিকে মিশানকে স্পেশাল গার্ড দিয়ে ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মিশান চটজলদি কোনো প্রকার ছোটাছুটির চেষ্টা না করে ঠান্ডা মাথায় ভাবছে কিভাবে কি করা যায়। যে করেই হোক 2-1টা গুলি খেয়ে হলেও ঢাকা পৌঁছানোর আগে কিছু একটা করতে হবে। কোনোভাবে যেন ওর চেহারাটা ওদের সামনে না আসে। বাই এনি চান্স দেখে ফেললে অনেক বড় সমস্যায় পড়তে হবে। এখনো ওর টার্গেট ফিল আপ হয়নি। চেহারাটা যদি কেউ দেখে ফেলে তাহলে চোরের মতো লুকিয়ে লুকিয়ে টার্গেট ফিল আপ করতে হবে। শুধু তো তীব্র ওকে চিনে ফেলেছে, আরও সন্দেহভাজন কয়েকজন যোগ হয়েছে। মিশন ঠান্ডা মাথায় প্ল্যান আঁটছে। যারা দেখে নিয়েছে তাদের আজ রাতের মধ্যেই সরিয়ে দিতে হবে, না হলে মহা কেলেঙ্কারি ঘটে যাবে। কিন্তু কিভাবে কি করা যায়? হঠাৎ করেই মিশান কণ্ঠস্বর মোটা করে একজনের দিকে তাকিয়ে বলল, ভাই আজ সকাল থেকে আপনি তো আমাকে ফলো করছিলেন তাই না? আপনার সাথেও যে আর একজন ছিল উনি? মিশান পুরো কথাটা আন্দাজি ঢিল ছুড়ল। ভাগ্যবশত ঢিলটা জায়গা মতো গিয়ে পড়ল। একজন কনস্টেবল মিশানের দিকে তাকিয়ে বলল, জি
আমি ছিলাম স্যারের সাথে। ট্যালেন্ট আছে বস আপনাদের। সকাল থেকেই আমি আপনাদের নোটিস করছি, কিন্তু এরকম কিছু হবে ভাবতেও পারিনি, তাই বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। অতি বুদ্ধিমানরা সবসময় ছোটোখাটো ভুল করেই ধরা খায়। মিশন রহস্যময়ভাবে উত্তর দিল। হুম, ঠিক বলেছেন স্যার। আপনাদের পুলিশের ট্রেনিংয়ে কি মার্শাল আর্ট শেখানো হয়েছে? না, তবে এটা নাকি আমাদের শেখানো হবে শুনেছি। তাই গুন্ডু? না, এটাও কার্যকর হয়নি। হবে, তবে কারাটে শেখানোর হয়। আমিও যাব, সামনে ট্রেনিং আছে। ও আচ্ছা। মিশন কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল। কিছুক্ষণ পর মনে হলো গলার কাছে বমি এসে রেশ করছে। ভাই লেবু খাবে একটু? গাড়ির ভেতর লেবু পাবো কোথায়? ওকে, আমি একটু বমি করছি, আপনারা পাটা একটু সরান। এই দাঁড়ান দাঁড়ান, আগেই করবেন না, আমরা দেখি স্যারকে বলে গাড়ি থামিয়ে বাইরে নিয়ে বমি করার ব্যবস্থা করতে পারি কিনা। শুক্রিয়া স্যার। বমি আটকে রেখে বসে রইল। একজন অফিসার সিনিয়রকে কল দিল। হ্যালো স্যার, ক্রিমিনাল বমি করবে বলছে। অতিরিক্ত ড্রিঙ্ক করেই হয়তো এমন হয়েছে। গাড়ি থামাতে বলবো নাকি ভেতরেই বমি করতে বলবো? ওপাশ থেকে কিছু একটা বলার পরপরই গাড়ি থামাতে বলে। গাড়ি থামানোর পর একজন এসে একটা পলিথিন দিয়ে যায়। সেটা মিশনকে দেওয়া হলো। পলিথিন নেওয়ার সময় খেয়াল করলো বাইরের দিকে। ওরা ঠিক কোন জায়গাটাতে আছে তাতে বুঝতে পারলো সামনে একটা নদীর উপর চাপা ব্রিজ আছে। আর গাড়িতে ভেতর থেকে যে তালা দেওয়া ছিল সেটা এখন শুধু ছিটকিনি মেরে রাখলো। হয়তো এই কারণেই বমি করা হয়ে গেলে আবার খুলতে হবে পলিথিনটা ফেলার জন্য। মিশনের হ্যান্ডক্যাপ খুলে হাত পেছন থেকে এনে সামনের দিকে আটকে দেয়, যেন পলিথিন ধরে ভালো মতো বমি করতে পারে। মিশন অন্যদিকে ঘুরে পলিথিনে বমি করে আচমকা অন্যভাবে ইচ্ছেবশত মুখ চাপিয়ে রেখেই কিছুটা বমি গাড়ির ভেতর করে দেয়। বাকিরা মদযুক্ত বমির গন্ধে নাক আটকে চোখ বন্ধ করে নেয়। এই সুযোগে মিশন বমির পলিথিনটা একজনের দিকে বাড়িয়ে দেয়। স্যার প্যাকেটটা? লোকটার গা ঘিন ঘিন করেও লাভ নেই। বমি দেখে সবার বমি প্রকোপ অবস্থা। যেই ছিটকিনিটা খুলে বমি বাইরে ফেলতে যাবে ঠিক তখনই কারেন্টের বেগে মিশন ওই দুই পুলিশকে এমনভাবে আঘাত করে যেন সাথে সাথে লুটিয়ে পড়ে। এতক্ষণ যে মারপিটের নামগুলোর কথা জিজ্ঞেস করছিল সেটার কারণেই করেছিল। এরা কেউ পারে কিনা, কারণ মিশন এগুলো অনেক ভালো পারে। বাইরের কান্ট্রিতে মিশনে যাওয়ার আগে এগুলো সব শিখেছিল। এখন এই টেকনিকে মারলে কেউ ওর সাথে পারবে কিনা সেই হিসেবটাই মেলাচ্ছিল। একজনের থেকে একটা গান নিয়ে জিওল মাছের মতো পিচ্ছিল মেরে এতগুলো গার্ডের ভেতর থেকে গাড়ি চলন্ত অবস্থায় মিশন লাফ দিয়ে গড়িয়ে পড়ে যায়। অন্য পুলিশ পেছন থেকে সাথে সাথে বেশ কয়েকটা গুলি চালায়। সেখান থেকে একটা গুলি মিশনের হাতের ডানার মধ্যে লেগে যায়। তাতে মিশন কাবু হওয়ার না, সেকেন্ডেই হাতের গান দিয়ে পয়েন্ট গুলি করে দুই হাতের হ্যান্ডক্যাপের শিকল কেটে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয়। ডুব সাঁতারটাও সেনাবাহিনীতে থাকতে বেশ ভালো মতো শেখা হয়েছিল, যার ফলে পানির সাথে মিলিয়ে যায় নিমেষেই। অন্ধকারে গুলি করায় অনেকে ধরে নিয়েছে গুলি হয়তো বেশ কয়েকটা লেগেছে। ক্রস ফায়ারের পারমিশন যেহেতু আগে থেকেই ছিল, মারা গেলেও সমস্যা নেই। মরে গেলে পানি খেয়ে সকালের মধ্যে ভেসে উঠবে এই এরিয়াতেই। তবুও যদি বেঁচে থাকে তবে বেশ কয়েকজন উপরেই রইল, আর কয়েকজন নিচে যাওয়ার জন্যে চেষ্টা করছে। ব্রিজের গোড়ায় গিয়ে নিচের দিকে নামতে গিয়ে পা ফসকে গড়িয়ে পড়ার অবস্থা। এতটা ঢালু অবস্থা, পাশ দিয়েই রেল লাইনের রাস্তা গেছে। এর মধ্যেই একটা রেলগাড়ি যার যার ঝমঝম বিকট আওয়াজের জন্যে সবাই স্থির হয়ে কান চেপে দাঁড়িয়ে রইল। এতক্ষণে মিশনের স্থান ত্যাগ করা শেষ। গুলিটা যে লেগেছে এখন অতটাও ব্যথা অনুভব না হলেও ঘন্টাখানেক পর বুঝবে কত ধানে কত চাল। এএসআই রাসেল তীব্রকে কল দিচ্ছে, ফোন রিসিভ হচ্ছে না। রিফাতের ফোনে কল দিতেই রিফাত রিসিভ করলো। রাসেল ফোনটা তীব্রকে দিতে বলতেই রিফাত পেছন ঘুরে দেখে তীব্র মাথা হেলান দিয়ে ঘুমোচ্ছে। স্যার স্যার তীব্র চোখ খুলে তাকালো। স্যার, রাসেল স্যার কল করেছে। কি বলছে? আপনার সাথে কথা বলবে। রিফাত তীব্রকে মোবাইল এগিয়ে দিল। হ্যালো। রাসেল ভয়ার্ত ও উত্তেজিত কণ্ঠে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেটা বলো।
স্যার ক্রিমিনাল পালিয়ে গেছে। তীব্র উচ্চস্বরে বলল। হোয়াট? স্যার 2 জন কনস্টেবলকে মেরে ফেলেছে গাড়িতেই। আমরা ক্রস ফায়ার চালিয়েছি, হয়তো ক্রিমিনালের গায়েও লেগেছে কয়েকটা। এরপরেও ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে। গুলি লেগেছে শিওর, কিন্তু বুঝতে পারছি না বেঁচে আছে নাকি মারা গেছে। তীব্র উচ্চস্বরে ধমক দিয়ে বলল। গর্দব কোথাকার, একটা কাজও তোমরা ঠিক মতো করতে পারো না। সব কিছু কি হাতে খড়ির মতো দেখিয়ে দিতে হবে নাকি? সামান্য একটা ক্রিমিনালকে 20-25 জন লোক মিলে কাট করতে পারলে না। রিফাত, গাড়ি করতে বলো। স্যার সরি স্যার, এরকম একটা ঘটনা ঘটে যাবে বুঝতে পারিনি স্যার। কিভাবে কি হয়ে গেল, চোখের সামনে পুরোটা ঘটনা কারেন্টের গতিতে ঘটে গেল।